সিস্টেমটা বাদ ছিল, নিউমেটিক সিস্টেম, এটা আমরা দেখি। আমরা গত ক্লাসে হাইড্রোলিক সিস্টেম দেখেছিলাম, ঠিক আছে? তো নিউমেটিক সিস্টেম অনেকটাই সিমিলার হাইড্রোলিক সিস্টেমের সাথে, সিমিলারিটি আছে এখানে। তো নিউমেটিক সিস্টেম কোথায় আলাদা? এখানে নিউমেটিক সিস্টেম মানে হচ্ছে এখানে যে ওয়ার্কিং ফ্লুইডটা থাকে সেটা এয়ার ইউজ করা হয়। হাইড্রোলিক সিস্টেমে হাইড্রোলিক অয়েলের মাধ্যমে ফোর্স ট্রান্সমিট করা হয়, আর এখানে এয়ার এর মাধ্যমে আসলে আমরা কন্ট্রোল করি। অর্থাৎ এখানে মেইন ওয়ার্কিং ফ্লুইড আসলে এয়ার। তো এয়ার এর সাথে তোমরা জানো যে এয়ার হচ্ছে কম্প্রেসিবল, ঠিক না? এটাকে যদি প্রেসার দেওয়া হয় এটা ভলিউম চেঞ্জ হয়, প্রেসার দিলে ভলিউম কমে যায়। কিন্তু আগে যে আমরা হাইড্রোলিক সিস্টেম দেখছিলাম সেটা ছিল ইনকম্প্রেসিবল, মানে এটাকে যতই ফোর্স দাও বা প্রেসার দাও এটার কিন্তু ভলিউম চেঞ্জ হচ্ছে না। তো এই যে ডিফারেন্সটা এয়ার এবং হাইড্রোলিক অয়েলের মধ্যে, এই জন্য আসলে নিউমেটিক সিস্টেম একটু আলাদা। তো যেহেতু এয়ার কম্প্রেস হয় এই জন্য আহ, এখানে রেসপন্সটা অনেকটা স্প্রিঞ্জি হয়। তার মানে তুমি একটা কিছুকে সরাতে চাচ্ছ, দেখা যাবে যে একদম রিজিডলি এটা সরবে না, তার কারণ হচ্ছে এটা তার এয়ার ইউজ করতেছে, এয়ার তো কম্প্রেসিবল, এই জন্য রেসপন্সটা একদম রিজিড হয় না, যেটা নাকি হাইড্রোলিক সিস্টেমের ক্ষেত্রে রেসপন্সটা ছিল একদম রিজিড। সেটা যতটুকু সরাবা তুমি ততটুকু সরবে, কিন্তু দেখা যাবে যে নিউমেটিক সিস্টেমে যেহেতু এয়ার ইউজ করা হচ্ছে, এটা রেসপন্স রেসপন্স স্প্রিঞ্জি। তো এয়ার ইউজ করার কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে যে এয়ার যদি লিক করে, সে হাইড্রোলিক সিস্টেম নিউমেটিক সিস্টেমে যদি পাইপ ফেটে যায় বা কোনো কম্পোনেন্ট থেকে যদি ফ্লুইডটা লিক করে, তো লিক করলে সেটা তো এয়ার লিক করবে, ঠিক না? তো এয়ার লিক করলে আসলে খুব একটা ক্ষতি নাই, তার কারণ হচ্ছে এয়ার তো অ্যাভেলেবল, ইজিলি আমরা নতুন করে এয়ার বাইরে থেকে দিতে পারবো, আর জায়গাটাও তো আসলে ময়লা হবে না এরকম। কিন্তু হাইড্রোলিক সিস্টেমের যদি লিক করে কোথাও, তাহলে সেখানে হাইড্রোলিক অয়েল বের হয়ে যাবে। হাইড্রোলিক অয়েল বের হয়ে গেলে একটা কথা হচ্ছে হাইড্রোলিক অয়েল জিনিসটা এক্সপেন্সিভ, এটা যদি লিক করে তাহলে আমাদের হাইড্রোলিক অয়েল দেওয়া লাগবে, সেই জিনিসটা আসলে এক্সপেন্সিভ। আর হাইড্রোলিক অয়েল যে জায়গায় লিক করবে সেই জায়গাটাও তো ময়লা হবে, ঠিক আছে? তো এটা একটা problem। আচ্ছা, হাইড্রোলিক অয়েল দিয়ে যখন আমরা আসলে কন্ট্রোল করার চেষ্টা করতেছি, মানে হাইড্রোলিক সিস্টেমে এখানে অনেক বেশি ফোর্স ট্রান্সমিট করা যাবে হাইড্রোলিক অয়েলের মধ্যে, তাহলে এটা ইনকম্প্রেসিবল। কিন্তু এয়ারের মাধ্যমে কিন্তু অত বেশি ফোর্স আসলে আমরা দিতে পারবো না, কারণ সেই এয়ার জিনিসটা কম্প্রেস হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য নিউমেটিক সিস্টেমের যে পাইপ গুলো থাকে এগুলো অত স্ট্রং করে না বানালেও হবে, ঠিক আছে? নিউমেটিক সিস্টেমের যে পুরো সিস্টেমটাই অত স্ট্রং না হলেও হয়, কিন্তু হাইড্রোলিক সিস্টেমের পাইপ গুলো বা কম্পোনেন্ট গুলো কিন্তু অনেক স্ট্রং বা অনেক বেশি ম্যাটেরিয়াল দিয়ে ডিজাইন করা লাগবে, ঠিক আছে? তার মানে হাইড্রোলিক সিস্টেম আসলে এক্সপেন্সিভ ইন কম্পারিজন টু নিউমেটিক সিস্টেম। তো এই জিনিসগুলো এখানে বলা আছে। যেটা এখানে বলা আছে যে নিউমেটিক সিস্টেম ইজ ভেরি সিমিলার টু হাইড্রোলিক সিস্টেম, বাট দেয়ার আর সেভারাল ইম্পর্টেন্ট ডিফারেন্সেস। দ্য মেজর ফাংশনাল ডিফারেন্সেস ইজ দ্যাট এয়ার ইজ কম্প্রেসিবল, যেটা বলা হয়েছে এয়ারটা কম্প্রেসিবল, হাইড্রোলিক ফ্লুইড তো কম্প্রেসিবল না। তো এয়ার এত কম্প্রেসিবল যে আসলে একটা অ্যাভারেজ কার টায়ারে যে এয়ারটা থাকে সেটা আসলে, মানে এটার যে ভলিউম নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে তার 1/3 ভলিউমে আসলে নিয়ে আসা হয় একে কম্প্রেস করে, ঠিক আছে? তারপর দ্বিতীয় অ্যানালজিটা হচ্ছে যে নিউমেটিক সিস্টেম একটু স্প্রিঞ্জি, যেটা আমরা আগে বললাম নিউমেটিক সিস্টেম একটু স্প্রিঞ্জি হয়, যে হাইড্রোলিক সিস্টেম হচ্ছে রক সলিড। ফর দিস রিজন নিউমেটিক সিস্টেম আর নট ইউজুয়ালি ইউজড when accurate feedback position is required। তো যখন নাকি অ্যাকুরেটলি তুমি একটা জিনিসকে সে 1 সেন্টিমিটার তুমি সিলিন্ডারটাকে বা পিস্টনটাকে সরাবা, তো একদম এক্স্যাক্টলি 1 সেন্টিমিটারে তোমার যদি সরতে হয় তখন কিন্তু তোমার সেই অ্যাপ্লিকেশনে তুমি নিউমেটিক সিস্টেম ইউজ করা ঠিক হবে না, ঠিক আছে? যদি এরকম হয় সেই ক্ষেত্রে আমরা আসলে হাইড্রোলিক সিস্টেম ইউজ করবো। তাহলে নিউমেটিক সিস্টেম আসলে কোথায় ইউজ করবো? নিউমেটিক সিস্টেম হচ্ছে যে সকল জায়গায় নাকি দুইটা স্টপের মধ্যে, স্টপ থেকে আরেক স্টপে গেলেই আমাদের চলে, এই সকল অ্যাপ্লিকেশন আমরা কিন্তু নিউমেটিক সিস্টেম ইউজ করতে পারবো। মানে ফর এক্সাম্পল যে সে এখানে কিছু এক্সাম্পল আছে, যে মনে করো তোমার এই পাশ থেকে এই এন্ড থেকে এটাকে যদি 1 নম্বর পজিশন বলো আর এটাকে যদি 2 নম্বর পজিশন বলো, তাহলে এই যে 1 আর 2 এর মাঝামাঝি কোনো জায়গায় থামার দরকার নাই, শুধু একে বা 2-এ এরকম যদি দুইটা পজিশনে তোমার যাওয়ার প্রয়োজন হয় কোনো অ্যাপ্লিকেশনে, তখন হয়তো তুমি নিউমেটিক সিস্টেম ইউজ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আহ, সেটাই বলা হয়েছে। তারপর হচ্ছে another difference between hydraulic and pneumatic system is that pneumatic system do not have to return the low pressure air to the compressor। তার মানে হাইড্রোলিক অয়েল আমরা যেমন দেখছিলাম আমরা ট্যাঙ্কে ফেরত পাঠাতে
পাচ্ছি আমরা, কিন্তু এটাতে কিন্তু আর ট্যাঙ্কে পাঠানোর দরকার নেই, কারণ এয়ার তো অ্যাভেলেবল। তাহলে দিস সিম্পলি এক্সাস্টস অ্যাডভান্স ক্লিয়ারলি অ্যাডভান্টেজ। তার মানে এটা যে আমাদের আমরা বাইরে ছেড়ে দিতে পারি, কোনো সমস্যা না। আচ্ছা, অ্যানাদার অ্যাডভান্টেজ কি? অ্যানাদার অ্যাডভান্টেজ হচ্ছে যে দে আর নট মেসি। তার মানে এই যে যদি লিক করে ময়লা হবে না। যে হাইড্রোলিক সিস্টেম can and do leak, and pneumatic systems also leak, but there are no space to clean up. তো pneumatic system এ যদি এয়ার লিক করে সেটা তার তোমাকে ক্লিন করা লাগবে না, কারণ এয়ার তো চলে যাবে। আর pneumatic systems tend to smaller and less expensive। বুঝতেই পারতেছেন, যেহেতু হাইড্রোলিক সিস্টেমে প্রেশার বেশি থাকে ওখানে, সেখানে আরো বেশি ম্যাটেরিয়াল ইউজ করে সেটাকে ডিজাইন করতে হয়, বা পাইপগুলো অনেক ঠিক হয়, ওয়াল থিকনেসটা অনেক বেশি থাকে। নিউমেরিক সিস্টেমে সেটা দরকার নেই, কারণ প্রেশার সেখানে কম। এই জন্য এটা লেস এক্সপেন্স। বুঝে গেছে? কোনো কোশ্চেন আছে দুইটার মধ্যে কম্পারিজন? আচ্ছা, ইয়ার্নের কেউ কি আসো এখানে? ওকে, তারপর আমরা যদি নিউমেরিক সিস্টেমটা দেখি, আসলে নিউমেরিক সিস্টেমটা অনেকটাই সিমিলার হাইড্রোলিক সিস্টেমের সাথে। সিমিলারিটি আছে, দেখো। এখানেও একটা ট্যাঙ্ক থাকে, এবং এখানে আসলে কম্প্রেসার থাকে। আগে যেমন আমরা দেখছিলাম পাম্প থাকে, একটা হাইড্রোলিক পাম্প, এখানে কিন্তু একটা কম্প্রেসার থাকে। তো এবং কম্প্রেসারটা যেটা করে সেটা হচ্ছে যে এয়ারটাকে কম্প্রেস করে এই রিসিভার ট্যাঙ্কে জমা রাখে। রিসিভার ট্যাঙ্কে কেন জমা রাখে? তার কারণ হচ্ছে যে কোনো ট্যাঙ্ক না থাকলে কি সমস্যা হতো? ট্যাঙ্ক না থাকলে সমস্যা হতো যে ট্যাঙ্ক যদি না থাকতো, তাহলে কিন্তু যখনই আমাদের প্রয়োজন হতো তখনই কম্প্রেসার চালানো লাগতো, ঠিক না? বারবার আমাদের হয়তো কম্প্রেসার চালানো লাগতো। এটাকে অ্যাভয়েড করার জন্য, যেমন তোমরা বাসাবাড়িতেও আমাদের স্টোরেজ ট্যাঙ্ক কেন থাকে? একদম উপরে দেখবা যে পানির জন্য স্টোরেজ ট্যাঙ্ক থাকে ছাদে। এটা কেন থাকে? তার কারণ হচ্ছে যে স্টোরেজ ট্যাঙ্ক যদি না থাকতো তাহলে কি হতো? যে যখনই কেউ ইউজ করবে পানি, তখনই কিন্তু পাম্প চালানো লাগবে, ঠিক আছে? তো সেটা যাতে না করার আগে আমরা পাম্প চালিয়ে একবার স্টোরেজ ট্যাঙ্ক ফিল করে রাখি, তারপর আমরা আস্তে আস্তে ইউজ করতে থাকি। আবার যখন স্টোরেজ ট্যাঙ্ক খালি হয়ে যায়, আবার পাম্প চালিয়ে আবার এটা ফিল করে দিই। মানে আমাদের কিন্তু পাম্প সারাক্ষণ অন থাকা লাগতেছে না। ঠিক আছে? এবং স্টোরেজ ট্যাঙ্কের সাইজ যত বড় হবে, তুমি তত মানে লেস ফ্রিকোয়েন্ট হবে তোমার পাম্পের অন অফ সাইকেল। অনেক বড় যদি স্টোরেজ ট্যাঙ্ক তুমি ইউজ করো, তাহলে দেখা যাবে যে অনেকক্ষণ সময় লাগবে ওই ট্যাঙ্কটা খালি হতে। তো এই স্টোরেজ ট্যাঙ্কের আমরা দেখবো আরো সামনে, যে স্টোরেজ ট্যাঙ্কের বিষয় আছে, হ্যাঁ। তারপর কি থাকে? একটা ফিল্টার থাকে। ফিল্টার কেন থাকে বুঝতে পারবে? তো ফিল্টার থাকে হচ্ছে, আচ্ছা, তোমার এয়ারের ভিতরে বিভিন্ন ময়লা থাকতে পারে, সেই মানে ফরেন পার্টিকেল যদি কিছু থাকে, বা ডার্ট থাকে, সেগুলোকে রিমুভ করার জন্য ফিল্টার থাকে। অয়েল থাকলে সেটাকে রিমুভ করার জন্য ফিল্টার। তারপর ড্রায়ার কেন থাকে? ড্রায়ার থাকার কারণ হচ্ছে যে আমাদের যে যখন আমরা এয়ারটাকে কম্প্রেস করি, তখন দেখা যায় যে ডিউ পয়েন্ট বেড়ে যায়। অর্থাৎ এয়ারকে তুমি যত বেশি কম্প্রেস করবা, কম্প্রেশনের জন্য যেটা হয় যে ডিউ পয়েন্ট বেড়ে যায়। ডিউ পয়েন্ট বাড়লে কি সমস্যা? ডিউ পয়েন্ট বাড়লে যেটা সমস্যা, যে এটাকে অল্প একটু, এয়ারটাকে অল্প একটু ঠান্ডা করলেই, অল্প একটু ঠান্ডা হলে সেটা কিন্তু কনডেন্স করে যাবে। আমার কথা বুঝবে? যে নর্মাল এয়ার তোমার যদি 1 অ্যাটমসফিয়ারে যে বাতাস আছে, নর্মালি তোমার চারপাশে যে বাতাস আছে, সেটা ডিউ পয়েন্ট মনে করো এখন যদি হয় 15 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটাকে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নিয়ে গেলে বাতাসটা থেকে যে জলীয় বাষ্প আছে বা ওয়াটার ভ্যাপার আছে, সেটা যে ওয়াটার ভ্যাপার আছে সেটা লিকুইড ওয়াটারে পরিণত হবে, ঠিক না? ডিউ পয়েন্টের সিগনিফিকেন্সটাই হচ্ছে, বা ডিউ পয়েন্টের ডেফিনিশনটাই হচ্ছে। আচ্ছা, এখন তুমি যদি 1 অ্যাটমসফিয়ারের এয়ারটাকে তুমি কম্প্রেস করো, কম্প্রেস করে মনে করো 10 অ্যাটমসফিয়ার বা 5 অ্যাটমসফিয়ার বানায় না, তখন দেখা যাবে কি এই এয়ারটা, এর ডিউ পয়েন্ট, এই ডিউ পয়েন্ট বেড়ে যাবে। তখন দেখা যাবে হয়তো এটা ডিউ পয়েন্ট বেড়ে 25 ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে? তার মানে এখন কি? এখন হচ্ছে যে তুমি সামনে যখন এই ট্যাঙ্ক থেকে যখন এয়ারটা বের হয়ে সামনে যাবে, তো সামনে যেতে যেতে এটা তো ঠান্ডা হয়ে যেতে পারে, ঠিক না? ঠান্ডা হয়ে যেতে থাকলে সেটা তো 25 ডিগ্রির নিচে নেমে গেলে এখান থেকে যে ওই এয়ারের ভিতরে যে ওয়াটার ভ্যাপারটা আছে, সেটা কিন্তু লিকুইড ওয়াটারে পরিণত হবে। তো এটা যাতে না হয়, এই জন্য আমরা এয়ার থেকে কিছুটা ওয়াটার রিমুভ করি। অর্থাৎ এখান থেকে যখন ওয়াটার রিমুভ করবো, তখন কিন্তু এটা দেখা যাবে ডিউ পয়েন্ট আরো কমে যাবে। মানে ওয়াটার রিমুভ করলে তো ডিউ পয়েন্ট কমে যাবে, সেখানে হয়তো ডিউ পয়েন্ট আমরা কমিয়ে 15 ডিগ্রিতে নিয়ে আসলাম।
তো 15 ডিগ্রিতে নিয়ে আসলে দেখা যাবে যে সামনে যদি ইয়ারটা যখন যাবে সামনে তখন এটা ঠান্ডা হলেও ঠান্ডা হতে, হতে হয়তো 20 ডিগ্রি হলো। কিন্তু তারপরেও এটার মানে ব্যাপারটা কনডেন্স করবে না। তার কারণ হচ্ছে এখন ডিউ পয়েন্ট অনেক লো। ওয়াটার কনডেন্স করতে হলে ওয়াটার হিসেবে কনডেন্স করতে হলে এটা কিন্তু 15 ডিগ্রির নিচে নামতে হবে। তাছাড়া কিন্তু ওয়াটার কনডেন্স হবে না। আইডিয়াটা বুঝতে পারছো কিনা? মানে আমাদের কিন্তু ২ টা টেম্পারেচার থাকে। আর একটা হচ্ছে যে ড্রাই বাল্ব টেম্পারেচার যেটাকে মনে করো এই এয়ারটা টেম্পারেচার ছিল 20 ডিগ্রি এবং এর ডিউ পয়েন্ট ছিল হচ্ছে এটা হচ্ছে ডিউ পয়েন্ট আর এটা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার ডিবি। একইভাবে তোমার এই 5 এ যখন কম্প্রেস করলে ডিউ পয়েন্ট অনেক বেড়ে যায় মানে ড্রাই বাল্ব টেম্পারেচার মনে করো 30 ডিগ্রি হয়ে গেল প্লাস 35 ডিগ্রি হয়ে গেল আর ডিউ পয়েন্ট হচ্ছে 25। ঠিক আছে? তো এই এয়ারটা থেকে আমরা যখন ড্রায়ারের মধ্যে দিয়ে এটাকে নিয়ে যাবো তখন সে আমরা এটাকে ড্রায়ারের মধ্যে দিয়ে নিয়ে গেলাম আর এটাকে আমরা কম্প্রেসারের মধ্যে দিয়ে নিয়ে গেলাম। ঠিক আছে? ড্রায়ারের মধ্যে দিয়ে নিয়ে গেলে দেখা যাবে যে এটা ডিউ পয়েন্টটা কমে যাবে এবং আহ, এটা যদি এটা ঠান্ডাও হয়ে যায় 30 ডিগ্রি সেলসিয়াস ড্রাই বাল্ব আর এটা ডিউ পয়েন্টটা আমরা কমাই দিচ্ছি। ঠিক আছে? ডিউ পয়েন্ট কমাই দিলে এখন যেটা সুবিধা হবে এখন এই এখান দিয়ে যখন যাবে আর কি মানে এরপরে এখান থেকে এই মেশিনে যেখানেই যাক না কেন সে তখন কিন্তু আসলে এটা একটু ঠান্ডা হলেও ঠান্ডা হতে হতে নিশ্চয়ই 15 ডিগ্রি হবে না। তো সেটা আসলে কনডেন্স হবে না আর কি। কনডেন্স হলে সমস্যা কি লিকুইড ওয়াটার যদি বিভিন্ন কম্পোনেন্টের ভিতরে থাকে তখন সেটা আসলে কম্পোনেন্ট গুলোকে করোড করতে পারে। এই জন্য হচ্ছে আমরা ওয়াটারটা লিকুইড ওয়াটারটা ইউজ করতেছি। তোমরা কি বুঝতে পারছো? আমার কথা শুনতে পেরেছো? শুনতে পাচ্ছি কিনা বলো? বুঝতে পারছো? ওকে। তারপরে রেগুলেটর থাকে। এই রেগুলেটর থাকে একটা। এই রেগুলেটরের কাজ কি? রেগুলেটরের কাজ হচ্ছে আসলে প্রেশারটাকে রেগুলেট করা। অর্থাৎ আহ ইনলেটে যাই প্রেশার থাকুক না কেন আউটলেটে একটা কনস্ট্যান্ট প্রেশার রাখাটা হচ্ছে রেগুলেটরের কাজ। অর্থাৎ এখানে এখানে ইনলেটটা এই ইনলেটে যাই প্রেশার থাকুক না কেন এটাকে যদি 1 বলি আর এটাকে যদি 2 নাম্বার পয়েন্ট বলি তাহলে 1 নাম্বার পয়েন্টে প্রেশার বাড়ুক বা কমুক 2 নাম্বার পয়েন্টে সবসময় একটা কনস্ট্যান্ট প্রেশার দেওয়াটাই হচ্ছে এর কাজ। এখন কথা হচ্ছে 1 নাম্বার পয়েন্টে প্রেশার কমবে কেন? কমবে বা বাড়বে কেন? কমবে বা বাড়বে তার কারণ হচ্ছে যে যখনই এই রিসিভার ট্যাঙ্কটা থেকে তুমি আহ আস্তে আস্তে এয়ার ইউজ করতে থাকবা তখন কি হবে যে এটা কিন্তু প্রেশার কমতে থাকবে। ঠিক না? আবার রিসিভার ট্যাঙ্ক যখন তুমি ফিল করে দিবা তখন এটা প্রেশার আবার বেড়ে যাবে। মানে সাধারণত আমরা কম্প্রেসার সারাক্ষণ চালাই না। আমরা কি করি যে এটার মধ্যে একটা প্রেশার গেজ থাকে। আচ্ছা, তো এটা 2টা পয়েন্টের মধ্যে অপারেট করি। মনে করো আমি রিসিভার ট্যাঙ্কটার প্রেশার রাখতে চাচ্ছি মোটামুটি যেটা আমরা লিখলাম যে 5 এটিএম। ঠিক আছে? 5 এটিএম এটার এভারেজ প্রেশার রাখতে চাচ্ছি। তো যখনই এটার প্রেশার বেড়ে 5 পয়েন্ট এই প্রেশার গেজে যখন এখানে অটোমেটিক একটা সুইচ থাকবে যখন এটা 5.5 এটিএম হয়ে যাবে আমি কম্প্রেসারটা অফ করে দেবো। কম্প্রেসারটা অফ করে দিলে আমি যখন ইউজ করতে থাকবো রিসিভার ট্যাঙ্ক থেকে আস্তে আস্তে প্রেশার লো হবে। প্রেশার লো হয়ে যখনই নাকি 4.9 এটিএম হলো তখনই আমি আবার কি করব? আমি আবার আমার কম্প্রেসারটা অন করে দেবো। তো কম্প্রেসার অন করে দিলে আবার সেটা প্রেশার বাড়তে থাকবে বাড়তে বাড়তে যখনই আবার 5.5 এটিএম হবে তখন আবার আমি আবার কি করবো? আবার কম্প্রেসারটা অফ করে দেবো। তো এইভাবে 2টা পয়েন্টের মাঝে আসলে আমি অপারেট করাবো। তো অপারেট করালে কি হবে যে আসলে এই ট্যাঙ্কের প্রেশার কিন্তু কম বেশি হচ্ছে। তো ট্যাঙ্কের প্রেশার কম বেশি হলেও যাতে আমার আউটলেটে আমার যে অ্যাকচুয়েটার মেইন অ্যাকচুয়েটারটা হচ্ছে একটা সিলিন্ডার আগের মতোই হাইড্রোলিক সিস্টেমে যেমন একটা সিলিন্ডার ছিল এখানে একটা সিলিন্ডার পিস্টনের মাধ্যমে আমরা অ্যাকচুয়েট করতেছি ব্যাক অ্যান্ড ফোর্থ লিনিয়ার মোশন দিচ্ছি। ঠিক আছে? তো এই সিলিন্ডারে যাতে প্রেশারটা কম বেশি না হয় এই জন্য আমরা একটা প্রেশার রেগুলেটর ইউজ করতেছি। এখন এই প্রেশার রেগুলেটরটা কিভাবে কাজ করে এটা আমরা দেখবো। ঠিক আছে? কোনো কোশ্চেন আছে কিনা বলো? আমরা প্রত্যেকটা কোম্পানির একটা একটা করে দেখবো। তো ওভারঅলি বুঝছো কিনা যে আসলে এখানে বিভিন্ন কম্পোনেন্ট গুলো থাকে আগের মতোই সিমিলার। আমরা দেখি একটা একটা করে। প্রথম হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে কম্প্রেসার। কম্প্রেসার তো কম্প্রেসার বিভিন্ন ধরনের হয় এগুলো তোমরা মেকানিক্যাল কোর্সেও দেখে আসছো। তো এখানে একটা বিভিন্ন ধরনের কম্প্রেসার হয় এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে রেসিপ্রোকেটিং টাইম কম্প্রেসার।
রেসিপ্রোকেটিং টাইপ কম্প্রেসরে যেটা হয় যে এখানে একটা ক্র্যাঙ্ক থাকে, এই ক্র্যাঙ্কটা ঘুরতে থাকে এবং ক্র্যাঙ্কের সাথে একটা কানেক্টিং রডের মাধ্যমে একটা পিস্টন যুক্ত থাকে এবং এই পিস্টনটাই রেসিপ্রোকেট করে, মানে উপরে নিচে ওঠানামা করে। তো পিস্টনটা যখন নিচে নামে, যেটাকে আমরা বলছি ইনটেক স্ট্রোক, এই টপ ডেড জায়গাটা তুমি জানো এই টার্মগুলো, টপ ডেড সেন্টার থেকে যখন বটম ডেড সেন্টারে যায়, তখন আসলে এই সিলিন্ডারের ভিতরে প্রেশারটা কমে যায়, অর্থাৎ প্রেশার ইনসাইডটা কমে যায়। এবং প্রেশার ইনসাইড যখন কমে যায়, তখন এই যে বাইরে থেকে যেহেতু প্রেশার বেশি, এই বাইরের প্রেশারে আসলে এখান থেকে এয়ারটা প্রবেশ করে, এদিক দিয়েও প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু এদিক দিয়ে প্রবেশ করতে পারে না। তার কারণ হচ্ছে এখানে একটা বাল্ব থাকে, এই ডিসচার্জ ভালভ, এটা শুধু একদিকে খুলে, ঠিক আছে, এটা শুধু বাইরে থেকে মানে ভিতর থেকে বাইরের দিকে বের হওয়া অ্যালাউ করে ডিসচার্জ ভালভটা, কিন্তু বাইরে থেকে ভিতরে যে কিছু আসবে এই ভালভটা কিন্তু সেটা অ্যালাউ করে না। তারপরে এদিক থেকে আর আসতে পারবে না, যদিও ভিতরে প্রেশার কম, আসতে চাবে কিন্তু পারবে না এই ভালভটার জন্য, ঠিক আছে। তাহলে ইনটেক স্ট্রোকে সিলিন্ডারটা এয়ার দ্বারা ফিল হয়। তো তারপর এই ক্র্যাঙ্কটা যেহেতু ঘুরতেছে, এটা নিশ্চয়ই কি হবে, একটু পরেই পিস্টনটা উপরের দিকে উঠবে। তো উপরের দিকে উঠলে একটু আগে যে তুমি এয়ার কম্প্রেস করে থাকবে, অর্থাৎ এটা ভলিউম কমে যেতে থাকবে এবং প্রেশার বাড়তে থাকবে। তো প্রেশার বাড়তে থাকলে প্রেশার ইনসাইড বাড়তে থাকবে। তো প্রেশার বাড়তে থাকলে আসলে দুই দিক দিয়ে বের হয়ে যেতে যাবে, এদিক দিয়ে বের হয়ে যেতে যাবে, এদিক দিয়েও বের হয়ে যেতে যাবে, কিন্তু এদিক দিয়ে বের হতে পারবে না। তার কারণ হচ্ছে এই ভালভটা, যেটা ইনটেক ভালভটা, এটা আবার ভিতর থেকে বাইরের দিকে ফ্লো অ্যালাউ করে না, এটা শুধু বাইরের দিক থেকে ভিতর দিকে ফ্লো অ্যালাউ করে। ফলে এই যে ডিসচার্জ ভালভ, এটা আবার বাইরে ভিতর থেকে বাইরের দিকে ফ্লো অ্যালাউ করে, এইটা দিয়ে আসলে বের হয়ে যাবে এবং বের হয়ে আসলে ট্যাঙ্কে জমা হবে। বোঝা গেছে কিনা? এটা তোমরা আগেও কথা শুনতে পাইছো আমার, বুঝতে পারছো? জি। ওকে। তো তারপরে এই কম্প্রেসর থেকে যে এয়ারটা, হাই প্রেশার এয়ারটা, এটা আসলে এই ট্যাঙ্কে জমা হবে। এই ট্যাঙ্কে জমা হবে, কিন্তু ট্যাঙ্কে জমা হতে হতে তো ট্যাঙ্কের আবার প্রেশার বাড়তে থাকবে, ঠিক না? তো এখানে একটা প্রেশার সেট করা থাকে যে কত প্রেশার পর্যন্ত আমি অ্যালাউ করবো। তো সেই প্রেশারটা হলে এখানে একটা প্রেশার সুইচ থাকে, এই প্রেশার সুইচটা আসলে কম্প্রেসরের মোটরটা অফ করে দিবে, ফলে কম্প্রেসরটা অফ হয়ে যাবে। তো একটা নির্দিষ্ট প্রেশার, যেমন আমরা গত একটু আগে যে বললাম, মনে করো 5.5 ATM, এই তোমার কম্প্রেসরটা অফ হয়ে যাবে। তো কম্প্রেসরটা অফ হয়ে গেলে এখন তুমি যদি রিসিভার ট্যাঙ্ক থেকে এখন আবার এয়ার ইউজ করতে থাকো, আস্তে আস্তে এখানে আবার প্রেশার কমতে থাকবে। কমতে কমতে একটা প্রেশার সেট করে রাখবো আমরা, যে সে ফর এক্সাম্পল 4.9 ATM। এই প্রেশারে চলে আসলে আবার আমরা কম্প্রেসরটা অটোমেটিকলি এই প্রেশার সুইচটা কম্প্রেসরের মোটরটা আবার অন করে দিই। তো এইভাবে দুইটা লিমিটের মাঝে সবসময় প্রেশার ওঠানামা করতে থাকবে, অর্থাৎ এভারেজে তুমি 5 ATM এর কাছাকাছি রাখতেছো, ঠিক আছে। ওকে। তাহলে এই গেল হচ্ছে আমাদের রিসিভার ট্যাঙ্ক। এবং ট্যাঙ্ক কেন ইউজ করতেছি আগে আমরা বলছি, যে ট্যাঙ্ক না থাকলে দেখা যাচ্ছে যে আমাদের যখনই লাগতো তখনই আমরা কিন্তু আবার কম্প্রেসর চালু করতে হবে, বারবার কম্প্রেসর অন অফ হতো, সেইটা যাতে না হয় সেজন্য আমরা একটা ট্যাঙ্ক ইউজ করতেছি, যে আমরা একবারে ট্যাঙ্ক ফিল আপ করে রাখবো, তারপর ট্যাঙ্ক থেকে ইউজ হতে হতে যখন আবার প্রেশার কমে যাবে তখন আবার ট্যাঙ্ক ফিল করবো, ঠিক আছে। তো সেই সুবিধাটা কিন্তু আমরা পাচ্ছি। ওকে। তারপর হচ্ছে প্রেশার রেগুলেটর। প্রেশার রেগুলেটর পড়ার আগে এখানে প্রেশার রেগুলেটর, ড্রায়ারের কথা তো আমি বললাম, ড্রায়ার বিভিন্ন টাইপের হয়। কিছু মানে ড্রায়ারের কাজটা কি, ড্রায়ারের কাজ হচ্ছে এয়ার থেকে ময়েশ্চার অর্থাৎ ওয়াটার ভেপারটা রিমুভ করা। তো এটা বিভিন্ন ভাবে করে। একটা ওয়ে আছে হচ্ছে ডেসিকেটর ইউজ করে। আচ্ছা, ডেসিকেটর কি জিনিস? ডেসিকেটরে যেটা থাকে তোমরা দেখবা যে বাজার থেকে জুতা কিনলে বা ব্যাগ কিনলে এর ভিতরে দেখবা যে একটা প্যাকেট থাকে অনেক সময়, এই ভিতরে সিলিকা দেওয়া থাকে, এরকম দেখছো? ঠিক আছে। তো ডেসিকেটরটা এই সিলিকা কেন দেওয়া থাকে, তার কারণ হচ্ছে সিলিকা গুলোতে যেটা হয় যে এখানে অ্যাডজর্পশন ঘটে, মানে অ্যাবজর্পশন না, এটা হচ্ছে অ্যাডজর্পশন, এডি, ঠিক আছে। অ্যাডজর্পশন, অ্যাডজর্পশন কি জিনিস? অ্যাডজর্পশন হচ্ছে এই সিলিকার উপরে, এই সিলিকাটা যদি এরকম হয়, এর উপরে দেখা যায় কি এরকম ওয়াটার এরকম জমা হয়, ওয়াটার এগুলো এরকম জমা হয়, ঠিক আছে। এই ফেনোমেননটাকে বলা হয় অ্যাডজর্পশন, ঠিক আছে। তো এইটার আবার একটা লিমিট আছে কত পর্যন্ত জমা হতে পারবে। তো এটা যদি সেই পরিমাণ ওয়াটারের চারপাশে জমা হয়ে যায়, তখন আর এটা স্যাচুরেটেড হয়ে যায়, বলা যায় যে এটা এর বেশি আর ওয়াটার নিতে পারে না। তো ড্রায়ারের ডেসিকেটর বা ড্রায়ারে যেটা হয় যে এখানে এরকম, ড্রায়ার যদি আঁকি আমরা, তো দেখা যায় যে এখানে এরকম কিছু, এরকম ওই যে সিলিকা জেল বা ওরকম কিছু একটা ম্যাটেরিয়াল থাকে, সেই ম্যাটেরিয়াল গুলো এইভাবে এখানে ফিল করা থাকে, ঠিক আছে? অনেকটা দেখতে বুটের ডালের মতো এরকম একটা ফিল করা থাকে।
ঠিক আছে? এবং অবশ্যই এদের মাঝে, মাঝে ফাঁকা জায়গা থাকবে যেগুলোর ভিতর দিয়ে মানে এয়ার পাস করার। তো এয়ারটা করা হয় কি? এয়ারটা এদিক দিয়ে পাস করানো হয়। এয়ার পাস করা হয় এদের মধ্যে দিয়ে যখন এয়ারটা যায় তখন দেখা যায় যে এগুলোর গায়ে, গায়ে ওই যে ওয়াটারটা ছেড়ে দিয়ে যায়। ঠিক আছে? তো এখান থেকে সে এখান দিয়ে সে এই যে যেটা বলছিলাম যে সে ডিউ পয়েন্ট ছিল এখানে যখন ঢুকতেছিল তখন এদের ডিউ পয়েন্ট ছিল সে 25°C, তার মানে এর মধ্যে অনেক ময়েশ্চার ছিল। কিন্তু এটার ডেসিকেটর দিয়ে যখন বের হলো ডিউ পয়েন্টটা কমে যাবে। তার মানে ময়েশ্চার যেহেতু ছেড়ে দিলে ডিউ পয়েন্ট কমে যায়। ডিউ পয়েন্ট হয়ে যাবে 15°C। ঠিক আছে? তো এইরকম চলতে, চলতে একটা পর্যায়ে কি হবে এই ডেসিকেটর এগুলোর গায়ে কিন্তু অলরেডি পানি জমতে থাকবে। ঠিক না? তো এইজন্য যেটা করা হয় এরপরে আরেকটা ভালভ দিয়ে সে এইটা বন্ধ করে এখানে একটা ভালভ যদি আমরা আঁকি, তো এই ভালভটা ক্লোজ করে দিই। এখানে আরেকটা লাইন থাকে। আচ্ছা, এইটা খুলে দিয়ে কি করা হয়? এখান থেকে আবার গরম এয়ার প্রবেশ করানো হয়। গরম এয়ার বলতে এখানে আ যেটা ডিউ পয়েন্ট নাকি ডিউ পয়েন্ট যাই হোক, কিন্তু এটার সে ড্রাই বাল্ব টেম্পারেচার অনেক বেশি। এই যে এয়ারটা এখানে পাস করেছে এটা মনে করো ড্রাই বাল্ব টেম্পারেচার হচ্ছে 35°C। অর্থাৎ এবং এর ডিউ পয়েন্ট মনে করো আ ডিউ পয়েন্ট যাই হোক, ডিউ পয়েন্ট যদি 15°ও হয় বা এটা ডিউ পয়েন্ট 20°C ও হয়। দেখো এটার মধ্যে কিন্তু যথেষ্ট 15°র একটা গ্যাপ আছে, ঠিক আছে? মানে এটা কিন্তু এখনো অনেক ময়েশ্চার এটা অ্যাবজর্ব করতে পারে। তো এই এয়ারটাকে আমরা অন্য কালি দিয়ে দেখাই। তো এখন এইটা অফ। এই পাশেরটা অফ করা হয়। এই ভালভটা অফ। ঠিক আছে? এই ভালভটা অফ রেখে এখান দিয়ে এই ভালভটা খুলে দিয়ে এটা অন করে দিয়ে এই দিক দিয়ে এই এয়ারটা প্রবেশ করানো হয়। তো এই এয়ারটা আবার করে কি? এই এয়ারটা যেহেতু গরম, এই এয়ারটা আবার ডেসিকেটরের উপরে যে পানিটা জমছিল এই পানিটা সে অ্যাবজর্ব করে। অ্যাবজর্ব করে এখান থেকে আবার নিয়ে বের হয়ে যায়। তো এইটা আমরা ট্যাংকে দেই না। এটা আমরা বাইরে ছেড়ে দেই। তার মানে দেখো একটা সাইকেল চালিয়ে আমরা ডেসিকেটর দিয়ে পানি ফিল করতেছি। মানে ডেসিকেটরটা ইউজ করে ডেসিকেটরটা স্যাচুরেট করে ফেলতেছি এবং আস্তে, আস্তে আমরা মানে আমাদের যে মানে যে এয়ারটা কম্প্রেসড এয়ারটা ড্রাই করে এটা নিয়ে বের হয়ে নিয়ে যাচ্ছি। এরকম হয়তো ৫ মিনিটের একটা সাইকেল আমরা চালাই। তো ৫ মিনিটের সাইকেল চালানোর পর কি হবে? ডেসিকেটরটা কিন্তু অলরেডি ফিল হয়ে যাবে ওয়াটার দিয়ে। অর্থাৎ ওয়াটার অ্যাবজর্ব করে এটা ফিল হয়ে যাবে। তখন আমরা আবার এই এয়ারটা একটু গরম এয়ারটা এটা আবার হয়তো ২ মিনিট বা ৩ মিনিটের একটা সাইকেল চালিয়ে ডেসিকেটরটার আবার পানিগুলো সব নিয়ে যেয়ে এই ডেসিকেটরটাকে একদম আবার আগের মতো করে ফেলবো। তো এইভাবে করে সাইকেল অন অফ চলতে থাকে। এইভাবে করে আমরা কিন্তু ড্রায়ারটা চলতে থাকে। বুঝে গেছে? এবং এই ড্রায়ারের পর দিয়ে বের হয়ে যেটা করা হয় ড্রাই এয়ারটাকে আমরা আবার একটা ট্যাঙ্কে স্টোর করি। অর্থাৎ এই যে ডিউ পয়েন্ট কমিয়ে নিয়ে গেলাম, এই এয়ারটাকে আমরা আবার একটা ট্যাঙ্কে স্টোর করি। ঠিক আছে? এবং এই এয়ারটাই আমরা আসলে মেশিনে পাঠাই। আর যেই এয়ারটা ড্রাই থাকে না অর্থাৎ মেইন যে রিসিভার ট্যাঙ্কে অর্থাৎ মেইন রিসিভার ট্যাঙ্কে এখানে আবার একটা ড্রায়ারের পর কিন্তু আবার একটা রিসিভার ট্যাঙ্ক থাকে। এখানে হয়তো দেখানো হয় না। এই ড্রায়ারের পর এখানে একটা রিসিভার ট্যাঙ্ক থাকে। এটাকে হচ্ছে ড্রাই এয়ার ট্যাঙ্ক বলা যায়। ড্রাই এয়ার ট্যাঙ্ক। এই ড্রাই এয়ার ট্যাঙ্ক থেকেই আমরা আসলে এয়ারটা আমরা বিভিন্ন কম্পোনেন্টে পাঠাই। আর রিসিভার ট্যাঙ্কের এয়ারটা এটাও আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সার্ভিসিং এর কাজে সেই সকল জায়গায় আমরা আবার ইউজ করি। যে মনে করো কোনো কিছু পরিষ্কার করা লাগতেছে, ফ্লোর বা কোনো কম্পোনেন্ট তখন আমরা এই এয়ারটা দিয়ে সেগুলো করে থাকি। বুঝা গেছে? কোনো কোশ্চেন আছে কিনা বলো তো? বুঝতে পারছো? বুঝতে পারছো? ড্রাই এয়ার ট্যাঙ্কে এয়ারটা জমা হয় কিভাবে এটা একটু জানতে চাই। মানে ড্রাই এয়ার ট্যাঙ্কে এয়ারটা কিভাবে জমা হয় বা এটার ভিতরে? মানে ড্রায়ার থেকে বের হয়। মানে ড্রায়ারের মধ্যে দিয়ে এই স্টোরেজ মানে মেইন স্টোরেজ ট্যাঙ্কের এয়ারটাকে আমরা পাস করে দেখা যায় ড্রায়ারের মধ্যে পাস করে আরেকটা ট্যাঙ্কে আমরা জমা রাখি। তো সেই ট্যাঙ্কটার থেকে আবার আমরা পরে এই ট্যাঙ্কটা থেকে আমরা মেশিনে পাঠাই আরকি। মানে এখান থেকে আবার এখানে পাঠানো হয়। ঠিক আছে? বুঝতে পারছো? মানে ড্রাই এয়ার বলতে যে এইটা একটু মানে এর থেকে একটু ময়েশ্চার রিমুভ করে রাখা হচ্ছে এয়ারটা। অর্থাৎ ডিউ পয়েন্ট অনেক কম। মানে এটাকে ঠান্ডা করলেই এটা
মানে কি বলে যে এটা ওয়াটারটা কনডেন্স হবে না, তাহলে ডিউ পয়েন্ট অনেক কম। বুঝে গেছি? বুঝতে পারছো? ওকে। তো এরপরে আর দুইটা বিষয় থাকতেছে, একটা হচ্ছে নিউমেরিক অ্যাকচুয়েটার। অ্যাকচুয়েটার বলতে তো আমরা আসলে এখানে বোঝাচ্ছি এই সিলিন্ডারটাই অ্যাকচুয়েটার হিসেবে কাজ করবে। তো সিলিন্ডার গুলো আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং এবং ডাবল অ্যাক্টিং। ডাবল অ্যাক্টিং মানে পিস্টনের দুই পাশেই অ্যাক্ট করে, এদিকেও এয়ার থাকে এদিকেও এয়ার। ঠিক আছে, এখন এইদিকে এয়ারের প্রেশার, এটাকে যদি 1 নম্বর পয়েন্ট বলি, এটাকে যদি 2 নম্বর পোর্ট বলি, তাহলে যদি একদিক মানে এইদিকে যদি একের চেয়ে দুইয়ের প্রেশার বেশি হয়, তাহলে পিস্টনটা ডান দিকে সরবে, ঠিক না? আর দুইয়ের দিকে যদি তুমি বেশি এয়ার আনতে থাকো দুই দিয়ে, আর এক দিয়ে এয়ার বের হয়ে যাওয়ার সুযোগ দাও, তাহলে দেখা যাবে যে দুইয়ে প্রেশার বেড়ে গেছে, তখন পিস্টনটা বাম দিকে সরবে। এই ধরনের পিস্টন, এই ধরনের সিলিন্ডারকে বলতেছে আমরা ডাবল অ্যাক্টিং, যেহেতু পিস্টনের দুই পাশেই অ্যাক্ট করতেছে। ওকে। আর একটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং। সিঙ্গেল অ্যাক্টিং মানে হচ্ছে যে এটার এক পাশে অ্যাক্ট করবে, ঠিক না? এয়ারটা এক পাশে অ্যাক্ট করবে, যেমন দেখো এখান থেকেই শুধু এয়ারটাকে আমরা প্রবেশ করাতে পারবো। ওকে। এইদিকে অ্যাক্ট করবে শুধু, ঠিক আছে, এইদিকে প্রেশার দেবে। ওকে। এবং দেখা যাবে যে প্রেশারটা যদি স্প্রিং এর যে ফোর্স আছে, স্প্রিং ফোর্সের চেয়ে যখন বেশি হবে, তখন আসলে এটা এয়ারটাকে আবার বের করে নিয়ে যাবে এখান থেকে আস্তে আস্তে। যে এয়ারটাকে তুমি লিক হয়ে যাওয়ার বা এখান থেকে আউট হয়ে যাওয়ার সুযোগ দাও, তখন দেখা যাবে যে এই প্রেশারটা কমতেছে। অর্থাৎ পিস্টনের উপর আস্তে আস্তে এয়ারের প্রেশার কমতে থাকবে। এয়ারের প্রেশার কমতে থাকলে এটা স্প্রিং ফোর্সের চেয়ে কম হয়ে গেলেই দেখা যাবে যে আস্তে আস্তে এটা কিন্তু এই পিস্টনটা ডান দিকে সরতে থাকবে। বোঝা গেছে? তাহলে এইভাবে এটা সিঙ্গেল অ্যাক্টিং বলতেছি, তার মানে হচ্ছে এটা শুধুমাত্র পিস্টনের একদিকেই অ্যাক্ট করতেছে। বুঝা গেছে? কোশ্চেন থাকলে বল। বুঝতে পারছো কিনা? বুঝতে জি, জি, পারছো? ওকে। আচ্ছা, লাস্ট একটা টপিক রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে প্রেশার রেগুলেটর। তো প্রেশার রেগুলেটর এটা কিভাবে কাজ করে, যেটা আমরা বললাম যে প্রেশার রেগুলেটরের কাজই হচ্ছে যে এই কম্প্রেসারের দিকে, কম্প্রেসার থেকেই তো এখানে আসবে। যেমন এটার অবস্থানটা তুমি যদি একটু দেখো, এই প্রেশার রেগুলেটর কই আছে দেখো, একদম আমাদের যে মানে ড্রাই এয়ার এই রেগুলেটর হয়েই আসলে আমাদের সিলিন্ডারে যাচ্ছে। ওকে, তাহলে এটা, তাহলে এটা এই পাশে হচ্ছে কম্প্রেসার থেকে আসতেছে, ঠিক না? ফ্রম কম্প্রেসার, আর এই পাশে হচ্ছে যে মেশিনে দিচ্ছে। তো দেখা যাবে যে ওইখানে আমি আগেই বলছি যে কম্প্রেসারে কিন্তু প্রেশার ওঠানামা করে, অর্থাৎ রিসিভার ট্যাঙ্কের প্রেশার কম বেশি হয়, কেন? রিসিভার ট্যাঙ্ক খালি হচ্ছে আবার ফিল হচ্ছে, প্রেশার কমবে বাড়বে। কিন্তু সেটার ইফেক্ট যাতে আমার সিলিন্ডারে না যায়, এই জন্য আমি একটা রেগুলেটর ইউজ করতেছি। অর্থাৎ এইখানে প্রেশার যাই থাকুক না কেন, এখানে 5.5 থাকুক বা 4.9 থাকুক, এখানে আমি হয়তো সবসময় 4 ATM প্রেশার আমি পেতে চাচ্ছি। ঠিক আছে, এটা 4.9 হলেও আমি যাতে প্রেশার 4 ATM পাই, 5.5 হলেও যাতে আমি প্রেশার 4 ATM পাই, সেটা আমি চাচ্ছি। তো দেখো এখানে যখন প্রেশার অনেক, আমি এখানে চাচ্ছি 4 ATM, এখানে যদি প্রেশার 5.5 ATM হয়, সে হাই প্রেশার যদি থাকে, তাহলে দেখা যাবে কি যে এই এয়ারটা এখানে যে, এখানে একটা ডায়াফ্রাম আছে, এই ডায়াফ্রামটার উপরে এটা চাপ দিবে। তো ডায়াফ্রামটার উপর চাপ দিলে যেটা হবে যে ডায়াফ্রামটা উপরের দিকে উঠবে, তো উপরের দিকে উঠলেই দেখা যাবে কি, এই যে এখানে যে ভাল্বটা আছে, এখানে একটা ভাল্ব দেখতে পাচ্ছ, এই ভাল্বটা দেখতে পাচ্ছ, এই ভাল্বটা যেটা করবে যে এই পথটাকে একটু সরু করে ফেলবে। অর্থাৎ এখানে যেহেতু একটু ট্যাপার আছে, এই ট্যাপার থাকার ফলে এই জায়গাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার মতো হবে, ঠিক আছে? অর্থাৎ এই জায়গা মানে এখানে যে অরিফিসটা আছে, এটা তো এখানে ছিদ্র আছে, ঠিক আছে? এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার মতো হবে। যতই এটা উপরের দিকে উঠবে, এই স্টেমটা, ভালভের স্টেমটা, এটা যতই উপরের দিকে উঠবে, ততই আসলে এই পথটা তত সরু হয়ে যাবে। তো যত সরু হয়ে যাবে এয়ার তত বাধা পাবে। তো যতই বেশি বাধা পাবে, ততই আসলে প্রেশার ড্রপ করবে। আমার কথা বুঝছো কিনা? আমার কথা কি বুঝে গেছে? অর্থাৎ তুমি কোনো ফ্লুইডকে তার ফ্লো পথে যত বেশি বাধা দিবা, তার তত বেশি প্রেশার ড্রপ হবে। এটা অনেকটা ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে অ্যানালগাস। যে একটা রেজিস্ট্যান্স যদি বেশি থাকে, মনে করো এটা আছে 5 ওহম, 5 ওহম, কি বললাম, 50 ওহম লিখলাম, 5 ওহম।
রেজিস্ট্যান্স, আর এটার মধ্যে মনে করো 50 ওহম। ওকে, তাহলে দেখা যাবে যে এইখান থেকে এখানে যেতে কিন্তু ভোল্টেজ ড্রপ তত বেশি হবে। মনে করো এখানে যদি তুমি 20 ভোল্ট দাও, আর এখানে যদি তুমি 20 ভোল্ট দাও, তাহলে দেখা যাবে যে এখানে হয়তো 5 ওহমের জন্য মাত্র 5 ওহম 5 ভোল্ট ড্রপ হয়েছে, কিন্তু এটা 50 ওহমের জন্য দেখা যাবে হয়তো অনেক বেশি ড্রপ হয়েছে, সেটা 5 ভোল্ট হয়ে গেছে। মানে এটাকে তুমি এখন প্রেসারের সাথে চিন্তা করতে পারো যে প্রেসার যদি, মানে যেটা ইলেকট্রিক্যাল সার্কিটে ভোল্টেজটা যেটা ড্রপ হয়, এই সুইডের সার্কিটে এখানে সেটা প্রেসার হিসেবে ড্রপ হয়, মানে প্রেসারটা ড্রপ হয়। যত বেশি রেজিস্ট্যান্স থাকবে ফ্লো পথে তত বেশি প্রেসার ড্রপ হবে। ঠিক আছে, তো সেইটাই এখানে ইন্টেলিজেন্টলি করা হচ্ছে যে যখনই এখানে প্রেসার বেড়ে যাচ্ছে আমরা একটা এমন ভাবে ডিজাইন করছি এটা যে এই যে যখনই এখানে প্রেসার বেড়ে যাবে ইনলেটে, তখনই যাতে প্রেসারটা ড্রপটাও বেড়ে যায়। তো ড্রপটা বেড়ে যে 4 এটিএমটা যাতে কনস্ট্যান্ট থাকে। আবার যদি কোনো কারণে প্রেসার কমে যায়, সে 4.9 এটিএম হয়ে গেল, তখন দেখা যাবে যে এটা তত বেশি এখানে ফোর্স দিচ্ছেন। হ্যাঁ, এই প্রেসারটা তত বেশি এখানে কাজ করতেছে না। কাজ না করলে দেখা যাবে যে এই ডায়াফ্রামটার উপর ফোর্স কমে গেলে স্প্রিং এর ফোর্সের জন্য এই ভালভটা একটু নিচের দিকে নামবে। তো নিচের দিকে নামলেই এই দেখা যাবে যে এই ফ্লো পাথটা বা এই যে এখানে এই ওরিফিসটা ওপেনিংটা বড় হয়ে গেছে। ওপেনিং বড় হয়ে গেলে সেটা আগের মতো এত বাধা দিবে না। তো বাধা না দিলে দেখা যাবে যে এবার বাধা কম পেলে প্রেসার ড্রপটাও কম হবে, অর্থাৎ এবার মাত্র 0.9 এটিএম ড্রপ হবে। আগে 1.5 এটিএম ড্রপ হচ্ছিল, 5.5 থেকে 4 হচ্ছিল, এবার 4.9 থেকে ড্রপ হয়ে 4 হচ্ছে, মানে এবার ড্রপের পরিমাণটা কমে গেছে। বুঝা গেছে কিনা বলো তো? বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে আমাদের নিউমেটিক সিস্টেম এই পর্যন্তই। নিউমেটিক সিস্টেম আসলে আমাদের অ্যাকচুয়েটর পার্টটা শেষ হলো, ঠিক আছে? অ্যাকচুয়েটরটা আমাদের এখানেই শেষ। ওকে, কোনো কোশ্চেন আছে অ্যাকচুয়েটর নিয়ে? অ্যাকচুয়েটর আমরা 3 ধরনের অ্যাকচুয়েটর দেখলাম। আমরা প্রথমে ইলেকট্রিক্যাল অ্যাকচুয়েটর দেখছি, যেমন লিড স্ক্রু এবং সলিনয়েড। তারপর আমরা হাইড্রোলিক অ্যাকচুয়েটর দেখলাম। হাইড্রোলিক অ্যাকচুয়েটর দেখতে হাইড্রোলিক একটা সিলিন্ডার। তো সিলিন্ডার তো আর একা থাকে না, এর সাথে অনেক কিছু থাকে, যেমন পাম্প থাকে, ফ্যান থাকে, সেখানে আমরা অ্যাকুমুলেটর দেখছিলাম, প্রেসার রিলিফ ভালভ দেখছিলাম, রিয়েকশন কন্ট্রোল ভালভ দেখছিলাম, অনেক কিছু ছিল। আবার তারপর আমরা নিউমেটিক সিস্টেম দেখলাম। নিউমেটিক সিস্টেমে আবার দেখলাম যে অনেক কিছু এখানে থাকে। নিউমেটিক অ্যাকচুয়েটর তো সিঙ্গেল একটা সিলিন্ডার, কিন্তু এই সিলিন্ডার শুধু একা থাকে না, এই এয়ারটাকে কম্প্রেস করার জন্য কম্প্রেসর থাকে, এটাকে স্টোর করার জন্য স্টোর ট্যাঙ্ক থাকে, এটাকে ড্রাই করার জন্য ড্রায়ার থাকে, এটাকে ফিল্টারিং করার জন্য ফিল্টার থাকে, প্রেশারটা রেগুলেট করার জন্য প্রেশার রেগুলেটর থাকে, অনেক কিছু থাকে। এটার একটা বেসিক সার্কিট আসলে এইভাবে দেখানো যায়, যেমন এখানে দেখতে পাচ্ছ এই পুরো সার্কিট। এখানে একটু আছে, এটা কম্প্রেসর হবে, আসলে পাম্প লিখে দেওয়া আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিম্বল। অনেক সময় পরীক্ষায় বলে যে একটা বেসিক নিউমেরিক সিস্টেম এঁকে দেখাও বেসিক সিম্বল ইউজ করে। তো বেসিক সিম্বল কিন্তু মানে স্ট্যান্ডার্ড সিম্বল কিন্তু এগুলো, স্ট্যান্ডার্ড সিম্বল ইউজ করে তখন কিন্তু এইভাবে দেখাতে হবে। বুঝে গেছে? কোশ্চেন থাকলে বলো, ওই একশোটা নিয়ে কোনো কোশ্চেন আসবে। এই স্যার, এই টপিক গুলো থেকে এক্সামে কি ধরনের কোশ্চেন আসতে পারে? এক্সামে হয়তো এরকম আসতে পারে যে তোমার সে একটা বেসিক হাইড্রোলিক সিস্টেম কি কি কম্পোনেন্ট থাকে, একটা বেসিক হাইড্রোলিক সিস্টেমে ডিসক্রাইব করো। ঠিক আছে, তো বেসিক হাইড্রোলিক সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্টের ফাংশন সহ এটা ডিসক্রাইব করো। আবার ইন্ডিভিজুয়ালি থাকতে পারে যেটা ডিরেকশনাল কন্ট্রোল ভালভ কিভাবে ফ্লো ডিরেকশন কন্ট্রোল করে সেটা এক্সপ্লেইন করো। হতে পারে একটা অ্যাকুমুলেটর কিভাবে অ্যাকুমুলেটরের কাজটা কি, ওয়ার্কিং প্রিন্সিপাল থাকে সেটা ডিসক্রাইব করো ফিগারের সাহায্যে। হ্যাঁ, মানে ওয়ার্কিং প্রিন্সিপালটাই মূলত এখান থেকে ইম্পর্টেন্ট। বুঝে গেছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ফিগার গুলো ভালো মতো হ্যাঁ বলো। আচ্ছা, পাম্প আর কম্প্রেসারের পার্থক্যটা কোথায়? পাম্প তো মূলত পানিকে পাম্প করে, এখানে ওয়াটারকে পাম্প করে। এয়ারকে আচ্ছা আচ্ছা, পাম্প পাম্প করতে আর পারবে না? কম্প্রেসরের মধ্যে পার্থক্য হচ্ছে, মানে পাম্প কম্প্রেসর এগুলো সবই হচ্ছে ফ্লো প্রডিউসিং ডিভাইস, এগুলো পাম্পই আসলে। মানে এগুলো মেইন নাম হচ্ছে পাম্প বলা হয়। তো যে কোনো ফ্লো প্রডিউসিং ডিভাইস এগুলোর কাজ কিন্তু প্রেসার বাড়ানো না, এগুলোর কাজ হচ্ছে ফ্লো প্রডিউস করা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায়
মুভ করানো ফ্লুইডকে। তো ফ্লুইড আসলে তোমরা পড়ে আসছো যে ফ্লুইড, গ্যাস এবং লিকুইড এই দুইটাকে একসাথে ফ্লুইড বলা হয়। আচ্ছা, তো যদিও ফ্লো প্রডিউসিং ডিভাইস, যে কোনো ফ্লো প্রডিউসিং, সেটা লিকুইডের হোক বা গ্যাসের হোক, সেটাকে আমরা পাম্প বলি। কিন্তু আসলে লিকুইডের ফ্লো প্রডিউসিং ডিভাইসই এখন পাম্প নামে বেশি আমরা প্রচলিত। আর গ্যাসের যে ফ্লো প্রডিউসিং ডিভাইস সেটাকে আমরা কম্প্রেসর বলি। তো এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে তোমার মানে প্রেশারের ডিফারেন্সটা। সাধারণত গ্যাসের যেগুলো, গ্যাসকে নিয়ে যেগুলো কাজ করে সেগুলোকে আমরা কম্প্রেসর বলি। গ্যাসের ফ্লো প্রডিউস যেগুলো করে সেগুলোকে আমরা কম্প্রেসর বলি। লিকুইডের ফ্লো প্রডিউস যেগুলো করে সেগুলোকে আমরা পাম্প বলি। ঠিক আছে? বুঝতে পারছো? জি, জি। এবং গ্যাসের ফ্লো প্রডিউস করে যেগুলো সেগুলো শুধুমাত্র কম্প্রেসর বলা হয় না, সেগুলো আবার প্রেশারের ডিফারেন্স আবার ভিত্তি করে এগুলোকে আবার আরো আরো নাম আছে, যেমন ফ্যান বলা হয়, ব্লোয়ার বলা হয় এবং কম্প্রেসরও বলা হয়। ঠিক আছে? তো এর মধ্যে তিনটার মধ্যে পার্থক্য হচ্ছে ফ্যান, ব্লোয়ার আর কম্প্রেসরের মধ্যে পার্থক্য হচ্ছে যেগুলো প্রেশার এক একটা এক এক রকম করে। যেমন দেখা যায় কম্প্রেসর সবচেয়ে বেশি প্রেশার বাড়িয়ে দেয়, আর ব্লোয়ার তার চেয়ে একটু কম প্রেশার বাড়ায়, আর ফ্যান সবচেয়ে কম প্রেশার বাড়ায়। ঠিক আছে? বুঝে গেছে? কম্প্রেসরের মধ্যে ইনলেট আর আউটলেটের প্রেশার ডিফারেন্স হয়তো 10:1, এটার আর একটু কম, এটা হয়তো 5:1, আর এটার মধ্যে হয়তো 2:1 এরকম। তো এটা এক্স্যাক্টলি এটা দেখতে হবে আমার, এটা তুমি সার্চ দিলে পাবা ইন্টারনেট। ঠিক আছে? বুঝতে পারছো কিনা? বুঝে গেছে? জি, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা এখানে শেষ। ওকে, এরপরে আমরা শুরু করছি সেন্সর। তোমাদের এখানে কি ইয়ার্নের কেউ জয়েন করছো? না সবাই ফেব্রিকের? আচ্ছা, তাহলে আমরা আর বেশি কন্টিনিউ করবো না, অল্প একটু দেখে আজকে শেষ করবো। আচ্ছা, সেন্সর সেন্সর তো বিভিন্ন টাইপের সেন্সর আছে। সেন্সরটা আমরা আসলে এরকম স্লাইড না, আমরা বই থেকেই দেখবো। আচ্ছা, সেন্সরটা আমরা এখান থেকেই দেখবো। ওকে, তো স্ক্রিন দেখতে পাচ্ছ? জি। ওকে, তো সেন্সর তো বুঝতে পারছো নাম শুনে যে এটা আসলে বিভিন্ন রকমের সেন্স সেন্স প্যারামিটার সেন্স করে। এবং এটা প্যারামিটারটা যে বিভিন্ন কিছু আমাদের সেন্স করার প্রয়োজন হতে পারে। যেমন আমাদের নিজেদের বডিতে তো অনেকগুলো সেন্সর আছে, ঠিক না? যেমন আমরা আহ, আমাদের কি বলা যায় যে আমাদের সাউন্ড সেন্স করতে পারি, আমরা লাইট সেন্স করতে পারি, আমরা টাচ সেন্স করতে পারি, আমরা আহ, কি বলা যায় যে আমরা আমাদের যে নাকের মাধ্যমে আমরা যে কোনো সেন্ট সেন্স করতে পারি। তো এখানেও সেরকম যে অনেক ধরনের কিছু আমাদের বিভিন্ন প্রসেসে এক একটা জিনিস আমাদের হয়তো সেন্স করার প্রয়োজন হয়, যেগুলোকে আমরা বলি প্রসেস ভেরিয়েবল, যেটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। ঠিক না? কোনো একটা প্রসেসে যেই জিনিসটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করি, আসলে যেই জিনিসটা ভ্যারি করে সেটাকে আমরা বলতেছি প্রসেস ভেরিয়েবল। এবং এই প্রসেস ভেরিয়েবল বিভিন্ন হতে পারে, যে কোনো প্রসেসে হয়তো আমাদের পজিশনটাই ভ্যারি করতেছে। যেমন একটা রোবটের হয়তো একটা আর্ম মুভ করতেছে, তাহলে সেখানে তার অ্যাঙ্গুলার পজিশন ভ্যারি করতেছে, এরকম হতে পারে। আবার হতে পারে যে আমাদের একটা প্রসেসে আমরা টেম্পারেচারটা কন্ট্রোল করতে চাচ্ছি, তখন হয়তো টেম্পারেচারটা আমাদের সেন্স করার প্রয়োজন। আর কোনো প্রসেসে আমরা প্রেশার কন্ট্রোল করতে চাচ্ছি। কোনো প্রসেসে হয়তো আমরা কোনো প্রসেসে হয়তো আমরা লোডটা সেন্স করতে চাচ্ছি, লোড সেন্সর হবে সেক্ষেত্রে। কোনো প্রসেসে হয়তো আমরা লিকুইডের লেভেল কত আছে সেটা আমরা দেখতে চাচ্ছি, বা এটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করতেছি, এরকম হতে পারে। আর কি হতে পারে যে আমরা আমরা ফ্লো সেন্সর হতে পারে বিভিন্ন, যেমন আমরা
কত ফ্লো মানে কত স্পিডে বা কি রেটে একটা লিকুইড ফ্লো করতেছে সেটা হয়তো আমাদের সেন্স করার প্রয়োজন হতে পারে। তো এই সকল বুঝতেই পারছো যে এরকম বিভিন্ন প্রসেসে বিভিন্ন ভেরিয়েবল থাকে যেটা চেঞ্জ হয় যেটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। তো এই প্রসেস ভেরিয়েবলটার কি অবস্থা সেটা আমরা কন্ট্রোলারে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কিন্তু সেন্সর দরকার হয়। তো সেন্সর গুলো যেটা করে যে এইগুলো তো ফিজিক্যাল প্যারামিটার, ঠিক না? ফিজিক্যালি এগুলো ভেরিয়েবল। এই জিনিসটাকে কন্ট্রোলার তো আর এগুলো বুঝবে না, কন্ট্রোলার তো পজিশন ওভাবে বুঝবে না। তো এইগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে করে কি সেন্সর গুলো তোমার কন্ট্রোলারের কাছে পৌঁছছে, ঠিক আছে? তো সেগুলো আমরা একটা একটা করে দেখবো যে এটা কিভাবে করে, যে একটা পজিশন সেন্সর কিভাবে পজিশনটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, বা একটা টেম্পারেচার সেন্সর কিভাবে টেম্পারেচারটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। তো সেই জিনিসটা এই চ্যাপ্টারে আমরা দেখবো। তো প্রথমে আমরা শুরু করি পজিশন সেন্সর দিয়ে। তো পজিশন সেন্সর আবার বিভিন্ন ধরনের হয়। তা আমরা এখানে দুই ধরনের পজিশন সেন্সর দেখবো। তো প্রথমেই আমরা যেটা পজিশন সেন্সর হিসেবে দেখবো সেটা হচ্ছে পটেনশিওমিটার, ঠিক আছে? পটেনশিওমিটার, এই পটেনশিওমিটারকে সংক্ষেপে বলা হয় পিওটি বা পট, ঠিক আছে? তো আমরা একটু ফিগারটা দেখি পটেনশিওমিটার আসলে কিরকম দেখতে। তো দেখো পটেনশিওমিটার এরকম থাকে। তো পটেনশিওমিটার দুই ধরনের হতে পারে। যে আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শুরু করছে আর ওকে, তাহলে দেখো এখানে কিভাবে কাজ করে, এটা দিয়ে কিভাবে কাজ করা হয়। তো এটা একটু সিম্পল বুঝাই। মনে করো এরকম যদি একটা রেজিস্টর থাকে, অনেকগুলো রেজিস্টর, মনে করো সেই মানে 4টা রেজিস্টর দিলে, ঠিক আছে? সে 4টা সমমানের রোধ আছে, ঠিক আছে? মান যাই হোক। তো এখন এদের এক প্রান্তে মানে দুই প্রান্তে একটা 20 ভোল্টের ব্যাটারি তুমি কানেক্ট করলাম। আচ্ছা এখন দেখো, যেহেতু সমমানের রোধ এদের মধ্যে দিয়ে সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, অর্থাৎ এই জায়গায় যদি 20 ভোল্ট থাকে, চারটা যেহেতু 5 ভোল্ট করে ড্রপ হবে, তার মানে এখানে এই পয়েন্টে যদি 20 ভোল্ট থাকে এই পয়েন্টটা হবে 15 ভোল্ট, এই পয়েন্টটা হবে 10 ভোল্ট, এই পয়েন্টটা হবে 5 ভোল্ট, আর এই পয়েন্টটা হবে 0 ভোল্ট। এটা কি বুঝো? এতে কোনো সন্দেহ আছে? ক্লাস। ওকে, আচ্ছা এখন দেখো আমি যদি এখন যে কোনো দুইটা পয়েন্টের ভোল্টেজ মাপার চেষ্টা করি একটা ভোল্টমিটারের সাহায্যে। একটা প্রোব ভোল্টমিটারে তোমরা জানো যে দুইটা প্রোব থাকে, ঠিক না? পজিটিভ নেগেটিভ। তো আমি একটা প্রোব করলাম কি এইখানে রেখে দিলাম, যে ভোল্টমিটারে একটা প্রোব আমি এখানে রেখে দিলাম। আচ্ছা এটা ফিক্স করে রাখলাম, এটা আমি আর মানে মুভ করবো না, এটা এখানেই রাখবো। আচ্ছা আর একটা প্রোব কি আমি করলাম কি, এটা অন্য কালার দিয়ে দেখাই, যে এটা সবুজ কালারের প্রোবটা, এইটাকে আমি মুভ করবো, ঠিক আছে? এটাকে মুভ করবো। এটাকে কিভাবে মুভ করা যায়, ওকে। আচ্ছা আচ্ছা, এইটাকে আমি এইখানে নিয়ে আসলাম। এইখানে নিয়ে আসলে এখন বলতো এই দুই পয়েন্টের মাঝে, এই সবুজ আর এই যে নীল যে দুইটা পয়েন্ট আমি আঁকলাম, এদের মাঝে এখন ভোল্টেজ ডিফারেন্স কত দেখাবো? আমার কথা বুঝতে পারতেছো? স্যার 20 দেখাবে। 20 দেখাবে। আমি যদি এটা এখানে নিয়ে আসি, 15, 15। এখানে নিয়ে আসলে, 10, এখানে নিয়ে আসলে, 5। আর এখানে 0। স্যার এখানে তো এটা যদি এইখানে একদম নিয়ে আসি তাহলে কি হবে? 0।
জি। ওকে। তার মানে দেখতে পাচ্ছ যে আমি এইটা থেকে যত দূরে সরতেছি অর্থাৎ পজিশন চেঞ্জ করতেছি আস্তে, আস্তে কিন্তু আমার ভোল্টেজ মানে প্রপোর্শনালি বাড়তেছে। ঠিক না? প্রপোর্শনালি বাড়তেছে। এখন এরকম রেজিস্ট্যান্স এইভাবে না দিয়ে আমি যদি একটা তার দেই, তো তারে তো আর এরকম রেজিস্ট্যান্স থাকবে না। মানে এরকম তো আর মানে এটা তো একটা সিম্বল আঁকা হচ্ছে। ঠিক না? তো একটা তারের মধ্যে যদি এই সেম কাজটা আমরা করি, তাহলে কিন্তু কি হবে? যে আমি যতই এখান থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যতই দূরে সরতে থাকবো, আমার কিন্তু করসপন্ডিংলি পজিশনের সাথে, সাথে ভোল্টেজ চেঞ্জ হবে। বুঝা গেছে? তো এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আসলে এই পটেনশিওমিটারটা কাজ করে। তো আমরা এখানে যদি দেখি, সেইটাকে আমি সরিয়ে নিয়ে যাই। এটাকে ডিলিট করে দিই ওকে। তাহলে দেখো এইখানে কিন্তু সেই কাজটাই করা হয়। যে আ এখানে একটা ব্যাটারি কানেক্ট দেওয়া হয়। ২০ ভোল্টের একটা ব্যাটারি কানেক্ট দিচ্ছে। আর এখন এই ২ প্রান্তের ভোল্টেজটা মাপা হয়। অর্থাৎ এইখানে একটা কানেকশন থাকে এই সি পয়েন্টে যেটাকে আমরা 0 ভোল্ট বলতেছি। এখানে একটা কারেন্ট থাকে, আরেকটা পয়েন্ট এখানে থাকে। ঠিক আছে? এই ২ প্রান্তের ভোল্টেজটা আমরা মেজার করি। তাহলে বুঝতেই পারতেছো যে এখন এই বি ওয়াইপারটা এটা হচ্ছে একটা ওয়াইপার, ঠিক না? এই যে এটা একটা ওয়াইপার। এটা মানে আমরা সরাতে পারি, মুভ করতে পারি। তো এটা সরে, সরে যখন এইখানে আনবো আমি, অর্থাৎ এটাকে যখন আমি এই প্রান্তে নিয়ে আসবো, এই ওয়াইপারটাকে, তখন কি হবে? তখন কিন্তু এই যে ডেল্টা ভি 0 হবে। এবং আমি এটাকে যত বাম দিকে নিয়ে যাবো, তত আসলে ডেল্টা ভি এর মান বাড়তে থাকবে। এবং আমি যখন ডেল্টা ভি একদম এই জায়গায় নিয়ে আসবো, তখন কিন্তু একদম হাইয়েস্ট ভোল্টেজ যেটা আছে 20 ভোল্ট সেটাই শো করবে। বুঝা যায়? বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো? তার মানে আমি জি এখানে স্যার। কিন্তু পজিশনের সাথে, সাথে আমি কিন্তু পজিশনের সাথে, সাথে ইলেকট্রিক্যাল ভোল্টেজ পাচ্ছি এবং সেটা প্রপোর্শনালি লিনিয়ারলি এটা ভ্যারি করতেছে। তাহলে আমি যদি একটা গ্রাফ আঁকি যে আমার যে এক্স যদি আমি এটা এইখান থেকে দূরত্বটাকে যদি আমি এক্স বলি যে এখান থেকে দূরত্ব হচ্ছে এক্স। ঠিক আছে? তাহলে এক্স এর মান যতই বাড়তে থাকবে, এক্স এর মান যতই বাড়তে থাকবে ডেল্টা ভি বা এই যে আউটপুট ভোল্টেজ এটা কিন্তু এরকম ভাবে বাড়তে থাকবে। লিনিয়ারলি বাড়তে থাকবে। এবং এটা যখন মনে করো এখান থেকে দূরত্ব যদি মনে করো এখান থেকে এটার দূরত্ব যদি 10 সেন্টিমিটার হয় ফর এক্সাম্পল, এটা থেকে এটার দূরত্ব যদি ফর এক্সাম্পল 10 সেন্টিমিটার হয়, তাহলে এক্স এর মান যদি 10 হয় তখন আমাকে 20 ভোল্ট শো করতেছে। ভোল্টেজের মান হচ্ছে 20। ঠিক আছে? তার মানে তুমি কিন্তু এখন এটার স্লোপটা বের করতে পারবা যে পার ইউনিট সরলে কত হবে। তো সেটাকে আমরা এখানে বলি ট্রান্সফার ফাংশন। তো ট্রান্সফার ফাংশনের ডেফিনিশনটা হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আমাদের এই সেন্সরের জন্য আমাদের পটেনশিওমিটার এটাকে যদি আমরা পজিশন সেন্সর হিসেবে ইউজ করি, তাহলে আমরা ইনপুট হিসেবে দিচ্ছি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, আর আউটপুট হিসেবে পাচ্ছি হচ্ছে ভোল্টেজ মানে ডেল্টা ভি। ঠিক আছে? তাহলে আমরা দেখো যখন নাকি আমাদের ডিসপ্লেসমেন্ট ছিল 10 সেন্টিমিটার, তখন আমরা ভোল্টেজ পাচ্ছি 20 ভোল্ট। তার মানে এটার ট্রান্সফার ফাংশনটা হচ্ছে 2 ভোল্ট পার সেন্টিমিটার। বুঝা গেছে? তো একটা সেন্সরের ট্রান্সফার ফাংশনটা তোমার যদি জানা থাকে, এখন মনে করো একটা আননোন একটা পজিশন তুমি জানো না, এটা তুমি বের করতে চাচ্ছ, যেটার জন্য তুমি মনে করো 15 ভোল্ট পাচ্ছ, 15 ভোল্ট আউটপুট পাচ্ছ। তাহলে সেটার জন্য আসলে এক্স এর মানটা কত ছিল? মানে আসলে ডিসপ্লেসমেন্টটা কত ছিল এটা কিন্তু তুমি বের করতে পারবে। কারণ আমরা জানি যে ট্রান্সফার ফাংশন ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট। তাহলে আমাদের এখানে আউটপুট হচ্ছে ভোল্টেজ এবং ইনপুট হচ্ছে পজিশন। তাহলে পজিশনটা আমরা জানি না, এটাকে ধরে নিই এক্স। আর আউটপুট আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? আমার কথা কি শুনতে পাচ্ছ? স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। তার মানে এখান থেকে এক্স এর মান এগুলো কি দেখতে পাইছো? তাহলে এখান থেকে এক্স এর মান আমরা কত বের করতে পারবো? 7.5, 7.5 সেন্টিমিটার। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি
যে এটা কিন্তু 7.5 সেন্টিমিটার দূরে ছিল। এইজন্য আমরা এখান থেকে 15 ভোল্ট পেয়েছি। বুঝা গেছে? বুঝতে পারছো কিনা বলো? আর এই সেইম জিনিসটা ট্রান্সফার ফাংশনের বিষয়টা বুঝছো কিনা? ট্রান্সফার ফাংশন একদম ইজি। মানে এটা কোন একটা সেন্সরের একটা ট্রান্সফার ফাংশন থাকে, মানে ইনপুটের সাথে আউটপুটের রিলেশন কত, ইনপুট পার ইউনিট চেঞ্জ করলে আউটপুট কতটুকু চেঞ্জ হয়, সেটাই হচ্ছে ট্রান্সফার ফাংশন। তো এখন এটা লিনিয়ার হলে খুব সহজ, একটা নির্দিষ্ট লিনিয়ার যদি এরকম রেসপন্সটা ইনপুটের সাথে আউটপুটের রিলেশন যদি লিনিয়ার হয়, তাহলে তো একদম ইজি, একটাই মান থাকবে, কোনো ফাংশন আকারে থাকবে না। ফাংশনের মানই হচ্ছে y ইকুয়াল টু mx, ঠিক না? x মানে mটা জাস্ট বের করা লাগে, স্লোপটা। এবং ফরচুনেটলি অনেক সেন্সরই আসলে এরকম লিনিয়ার সেন্সর, এবং লিনিয়ার সেন্সর নিয়ে আমরা, মানে লিনিয়ার সেন্সর হলে আমাদের জন্য সুবিধা হয়, মানে অত ক্যালকুলেশন লাগে না। এই ক্ষেত্রে যে পটেনশিওমিটারের ক্ষেত্রে একটা লিনিয়ার রিলেশনশিপ, জাস্ট একটা স্লোপের মানটা জানলেই আমরা কিন্তু বের করতে পারি। তো এই পটেনশিয়াল, এটা আমরা একটু আগে যেটা দেখলাম সেটা ছিল লিনিয়ার পটেনশিওমিটার, মানে এখানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আমরা সেন্স করতে পারছি। এখন এই জিনিসটাকে যদি আমরা, এই যে তারটা আছে যেটা, এই যে তার, এটা যদি আমরা জাস্ট একটু কার্ভ করে দিই, তাহলে এরকম একটা শেপ হবে, ঠিক না? এবং সেই ক্ষেত্রে ওয়াইপারটা দেখতে পাচ্ছ যে ওয়াইপারের আগের মতো ওয়াইপার আছে, একটা ওয়াইপারটা হচ্ছে বি পয়েন্ট। তার মানে এখন আমরা এই দুইটা পয়েন্টের সাথে যদি ব্যাটারি কানেক্ট করি, এ আর সি, এই দুই পয়েন্টে আমরা ব্যাটারি কানেক্ট করলাম 20 ভোল্টের। আর আমরা যে দুইটা পয়েন্টের মাঝে ভোল্টেজ ডিফারেন্সটা মাপবো, সেটা কি হবে? সেটা হবে যে সি এবং বি এর মধ্যে আমরা আসলে ভোল্টেজ ডিফারেন্স ডেল্টা ভি, এটা আমরা বিচার করব। তাহলে দেখো, এটা যখন এই ওয়াইপারটা, এইখানে যে ওয়াইপারটা দেখতে পাচ্ছ, এই ওয়াইপারটা যখন এই পজিশনে থাকবে, অর্থাৎ ওয়াইপারটা যখন সি তে থাকবে, সে যদি এটা এখানে থাকে, তখন আসলে কত ভোল্ট শো করবে? 0 ভোল্ট শো করবে, ঠিক না? আর ঘুরিয়ে 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 আমি যদি এ পয়েন্টে নিয়ে যাই, তখন হচ্ছে তাহলে সেটা 20 ভোল্ট শো করবে। অর্থাৎ সি পয়েন্টকে যদি আমি 0 ডিগ্রি বলি, এটাকে যদি 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে 0 ভোল্ট শো করতেছে। আর এ পয়েন্ট, ফর এক্সাম্পল এটা হয়তো 360, তো টোটাল তো এটা 360 তো আর হচ্ছে না, একটু কম হচ্ছে, মনে করো 350 ডিগ্রি যখন, তখন হচ্ছে আমার 20 ভোল্ট শো করতেছে। তো এটাও লিনিয়ারলি ভ্যারি করে। তো সেইখান থেকে আসলে আমরা এটা ট্রান্সফার ফাংশনটা বের করতে পারবো, ঠিক আছে? মানে এখানে আগে যেমন ছিল লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এবার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। বুঝা গেছে? তাহলে ট্রান্সফার ফাংশন ইজ ইকুয়াল টু কি হবে? আউটপুট বাই ইনপুট। মানে এখানে আউটপুট হচ্ছে আসলে ভোল্টেজ, আর ইনপুট হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। বুঝছো কিনা বলো তো? বুঝা গেছে? কোনো কোশ্চেন থাকে? বুঝতে পারছো? স্যার এখানে হ্যাঁ, বলো। স্যার এখানে আউটপুট বা ইনপুটটাকে সবসময় ম্যাক্সিমাম মানটা বসাবো? হ্যাঁ, মানে ম্যাক্সিমামটা স্যার আমি, যেটা তোমার জানা আছে। হ্যাঁ, হ্যাঁ, ম্যাক্সিমামটা কেন মানে বসাবা? স্যার, কারণ স্যার হচ্ছে, আমার তো এটাও জানা আছে যে 0 ডিগ্রিতে আর কি 0 ভোল্টেজ যায়, তো আমি 0/0 যদি বসাই দিই। না, 0 ডিগ্রিতে 0 ভোল্টে একটা স্লোপ বের করার জন্য কি করা লাগে? মানে স্লোপ বের করতে হলে তো এই যে এই জিনিস লাগবে না? মানে আমরা তো ওয়াই ইকুয়াল টু এম এক্স বের করতে যাচ্ছি। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স যদি বের করতে চাই, তাহলে তো আমার তো যে কোনো দুইটা পয়েন্ট জানা লাগবে, মানে সে ওয়াই আর এম এক্স তো জানা লাগবে, ঠিক না? তাহলে সেক্ষেত্রে তো 0/0, তো ওইটা দিয়ে তো আমাদের কোনো কাজ হবে না, এই পয়েন্টে বের করে তো কোনো কাজ নাই। বুঝতে পারছো? জি আমি স্যার। এখানে যেটা করছি, মানে জাস্ট আমরা স্লোপটা বের করতেছি। বুঝে গেছে? বুঝতে পারছো? জি। মানে স্লোপ তো আসলে বের করে এই যে এরকম, মানে স্লোপের সূত্র কি? y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তো আমরা ধরে নিচ্ছি এটা তো একটা পয়েন্ট ছিল, এটা হচ্ছে 0, এটাও 0। এই দুইটাই কিন্তু কাজে লাগতেছে আমাদের। 0 0 যে কাজে লাগাচ্ছি না তা কিন্তু না, 0 0। আর এখানে হচ্ছে তোমার সে এটা 350, না ভোল্ট কত? ভোল্ট হচ্ছে 20 মাইনাস 0, আর এখানে হচ্ছে 350 মাইনাস 0। মানে জিনিসটা আসলে আমরা এটা করতেছি, 20 - 0, 350 - 0। এখন এই 0 0 কথা তো আর তোমাদের ওভাবে বলতেছি না, কেন? এটা তো তোমরা জানো যে টোটালটা দিয়ে ভাগ করলেই হয়। বুঝে গেছে? আসলে জিনিসটা এরকম। বুঝে গেছে? মিস। আচ্ছা, এখানে কিছু সিম্পল সিম্পল ম্যাথ আছে, এগুলো একটু দেখতে পারো। পটেনশিওমিটারের রেজুলেশন এটা বাড়ানো যায়।
এটা একটু চিন্তা করে দেখতে পারো যে কিভাবে সে পটেনশিওমিটারটা যদি আমরা এইভাবে মানে বুঝছিস তো এখন পটেনশিওমিটার ইউজটা কোথায়? ইউজটা হচ্ছে যে কোনো জায়গায় যদি তুমি যদি মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হলো বা কত অ্যাঙ্গেল ঘুরলো সেটা যদি তুমি এটার সাহায্যে সহজেই সেন্স করতে পারছো। মনে করো একটা রোবট আছে, রোবটের আর্মটা তুমি মোটরের সাহায্যে ঘুরাচ্ছ। তো এই মোটরের যে আর্মটা মানে রোবটের যে আর্মটা আছে বা সেই একই শ্যাফটটাকে তুমি এখানে একটা পটেনশিওমিটারের সাথেও যুক্ত করলা। তাহলে এখন একদম এক্সাক্টলি তুমি কি করতে পারবা? সেন্স করতে পারতেছো যে আর্মটা এখন কোন পজিশনে আছে। ঠিক না? কেন পজিশনের সাথে, সাথে এখানে ভোল্টেজ আউটপুট এটাও ভ্যারি করবে। সেখান থেকে তুমি কিন্তু সেন্স করতে পারতেছো। ঠিক আছে? আচ্ছা এখন মনে করো তোমার প্রয়োজন হলো যে তুমি আ আচ্ছা এইটা আমরা নেক্সট ক্লাসে দেখি। আজকে এই পর্যন্তই থাকুক। ঠিক আছে? কোন কোয়েশ্চেন আছে? আচ্ছা কোয়েশ্চেন যদি আর কোয়েশ্চেন না থাকলে আসলে আমরা এখানেই শেষ করি আজকের ক্লাস। আমি তোমাদের চ্যাট অপশন অন করে দিচ্ছি।